আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকেই সকলকেই স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে দ্বিতীয় অধ্যায়ের পার্ট 6 নিয়ে আলোচনা করব। তো যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে দিকে লক্ষ্য করো, কিছু ছবি রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সেই মুক্তিযোদ্ধাদের ছবি এবং বাংলাদেশের মানচিত্র এবং মুক্তিযুদ্ধের বিষয়ের একটি চিত্র রয়েছে। তো এই চিত্রগুলি অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত। তো আজকে আমরা তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয় থেকে এই মুক্তিযুদ্ধ বিষয় সম্পর্কে আলোচনা করব এই অধ্যায়ে। তো আমরা দেখে নিই আজকের পাঠের বিষয় কি। আজকের পাঠের বিষয় মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম। তো মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পাঠটি আজকে আলোচনা করার পর তোমরা যা আয়ত্ত করতে পারবে, যা শিখবে, তা হলো মুক্তিবাহিনী কারা ছিল তা বলতে পারবে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে বিভক্ত ছিল তা বলতে পারবে, মুক্তিবাহিনী কিভাবে সংগঠিত হয়েছে তা ব্যাখ্যা করতে পারবে, মুক্তিবাহিনীর সেক্টরগুলো বিশ্লেষণ করতে পারবে। তো আজকের যে বিষয় মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম, তোমরা জানো যে আমাদের যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল 1971 সালে, দীর্ঘ 9 মাস পাকিস্তানিদের সাথে আমরা যুদ্ধ করে, দীর্ঘ 9 মাস যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তো এই যে পাকিস্তানের সাথে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল দীর্ঘ 9 মাস, এবং আমরা এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা আজকে বসবাস করছি স্বাধীনভাবে। এখন এই যে দীর্ঘ 9 মাস যুদ্ধ কিভাবে পরিচালিত হবে, সেই যুদ্ধটি মুক্তিযোদ্ধারা কিভাবে সারাটি দেশে তাদের যুদ্ধ কার্যক্রম পরিচালনা করবে, এই লক্ষ্যে মুজিবনগর সরকার, যে অস্থায়ী সরকার আমরা যেভাবে চিনি, মুজিবনগর সরকার, অস্থায়ী সরকার যাই বলি, এই মুজিবনগর সরকার, এই অস্থায়ী সরকার রাষ্ট্র পরিচালনার পাশাপাশি এই মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করে এবং 11টি সেক্টরে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। 11টি ভাগে ভাগ করে এই যুদ্ধটি পরিচালিত হয়। তো আমরা এই মুজিবনগর সরকার সুষ্ঠু ও পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে কিন্তু ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। তার মধ্যেই এই 11টি সেক্টরে ভাগ করা একটি ছিল। তো এই মুক্তিবাহিনী প্রধান সেনাপতি ছিলেন কর্নেল M.A. উসমানী, এবং তাছাড়া চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল অফিসার আব্দুর রউফ, ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার। ওনাদের নেতৃত্বে এবং এই মুক্তিযুদ্ধের সময় এই যুদ্ধটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য বাংলাদেশকে আগেই বলেছি যে 11টি সেক্টরে বিভক্ত করা হয় এবং সেই 11টি সেক্টরে
প্রত্যেক সেক্টরে একজন করে কমান্ডার নিযুক্ত করা হয়, সেক্টর কমান্ডার, এবং প্রত্যেক সেক্টর কমান্ডারে কিন্তু বেশ কয়েকটি সাব সেক্টর কমান্ডার সেক্টর বিভক্ত ছিল। তো আজকে এই 11টি সেক্টর নিয়েই কিন্তু আজকে পাঠের বিষয়, এবং এই 11টি সেক্টর সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো মুক্তিযুদ্ধের যে সেক্টর কমান্ডার ছিলেন 11 জন, ওনাদের ছবি স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি আমি। তো আমরা এখন সেক্টর বাই সেক্টর আলোচনা করব। প্রথমেই 1 নম্বর সেক্টর। দেখো, বাংলাদেশের যে মানচিত্র এখানে আমি উপস্থাপন করেছি, এই 11টি সেক্টর কিন্তু বাংলাদেশকে 11টি সেক্টরে কিন্তু বিভক্ত করা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10 ওই সামুদ্রিক যে অঞ্চল 10, এই 11টি সেক্টরে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। তো আমরা প্রথমেই জানবো 1 নম্বর সেক্টর, নাম্বার 1, এই অঞ্চলটুকু। তো এই অঞ্চলটুকুর দায়িত্বে ছিলেন এপ্রিল থেকে জুন 10 জুন পর্যন্ত মেজর জিয়াউর রহমান। পরবর্তী সময়ে মেজর রফিকুল ইসলাম 11 জুন থেকে 16 ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত মেজর রফিকুল ইসলাম দায়িত্বে ছিলেন এই 1 নম্বর সেক্টরে। তাহলে আমরা 1 নম্বর সেক্টর, এই এরিয়াটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোন অঞ্চল, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। তো আমরা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনীর কিছু অংশ, এই যে এইটুকু ফেনী নদী পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল 1 নম্বর সেক্টর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নম্বর সেক্টরে কি দেখলাম, যে এপ্রিল থেকে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর এপ্রিল থেকে প্রথম থেকে 10 জুন পর্যন্ত মেজর জিয়াউর রহমান এই অঞ্চলে দায়িত্বে ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন 1 নম্বর সেক্টরে। এবং পরবর্তী দ্বিতীয় পর্যায়ে 11 জুন থেকে 10 জুন পর্যন্ত জিয়াউর রহমান, 11 জুন থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবস পর্যন্ত মেজর রফিকুল ইসলাম ছিলেন এই চট্টগ্রাম অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে 1 নম্বর সেক্টরে দায়িত্বে। তাহলে এই 1 নম্বর সেক্টর সম্পর্কে নিশ্চয়ই তোমাদের একটা ধারণা চলে এসেছে, যে আমরা এই মানচিত্রের দিকেও যদি তাকাই তাহলে কিন্তু অতি সহজেই মনে রাখতে তোমরা মনে রাখার জন্য খুবই সহজ হবে। এই মানচিত্রের যে এই যে পূর্ব দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম, একবার ফেনী নদী পর্যন্ত 1 নম্বর সেক্টর ছিল। তাহলে 1 নম্বর সেক্টরের দায়িত্বে কে ছিল? এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত মেজর জিয়াউর রহমান, এবং 11 জুন থেকে 16 ডিসেম্বর পর্যন্ত মেজর রফিকুল ইসলাম সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব ছিলেন। তাহলে আমরা 1 নম্বর সেক্টর সম্পর্কে আর আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন আমরা দেখব 2 নম্বর সেক্টর। তো 2 নম্বর সেক্টর পূর্বের মতোই বাংলাদেশের মানচিত্র, এবং এই যে দেখো অবস্থান, 2 নম্বর সেক্টরের যে অবস্থান, এই অবস্থানের দিকে যদি আমরা তাকাই তাহলেও কিন্তু এই অঞ্চলে কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে আমরা কিন্তু অতি সহজে বুঝতে পারব। তে অঞ্চলে দায়িত্বে ছিলেন এপ্রিল থেকে, যুদ্ধের প্রথম থেকে সেপ্টেম্বর পর্যন্ত মেজর খালেদ মুশারফ 2 নম্বর সেক্টরে দায়িত্বে ছিলেন। এপ্রিল থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত কে ছিলেন? মেজর খালেদ মুশারফ। এবং অক্টোবর, এরপরের যে মাস, অক্টোবর থেকে 16 ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত ক্যাপ্টেন ATM হায়দার, দ্বিতীয় পর্যায়ে দায়িত্ব ছিলেন ক্যাপ্টেন ATM হায়দার। তাহলে অক্টোবর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত 2 নম্বর সেক্টরে দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন ATM হায়দার, এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন 2 নম্বর সেক্টরে মেজর খালেদ মুশারফ। তো এই যে 2 নম্বর সেক্টরের যে অঞ্চল, নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেল লাইন পর্যন্ত
কুমিল্লা জেলা, হবিগঞ্জ জেলা, ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ। এই যে দেখো ঢাকার ভিতরে কিছু অংশ এবং ফরিদপুরের অঞ্চলে অবস্থান রয়েছে, ফরিদপুর এবং ঢাকার কিছু অংশ, ঢাকা এবং ফরিদপুরের কিছু অংশ এবং হবিগঞ্জ জেলা এই দিক দিয়ে এই পর্যন্ত এই দিক দিয়ে কিন্তু হবিগঞ্জ রয়েছে, এই হবিগঞ্জ জেলা এবং কুমিল্লা অঞ্চল, পাশাপাশি ভৈরব রেল লাইন এবং নোয়াখালী অঞ্চল 2 নম্বর সেক্টরে ভাগ করা হয়েছে। তো এই 2 নম্বর সেক্টর সম্পর্কে আমরা জানলাম যে 2 নম্বর সেক্টরে নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেল লাইন পর্যন্ত, আখাউড়া ভৈরব রেল লাইন পর্যন্ত, কুমিল্লা জেলা, হবিগঞ্জ জেলা, ঢাকা ফরিদপুর জেলার কিছু অংশ, ঢাকা ফরিদপুর জেলার কিছু অংশ। তাহলে এই 2 নম্বর সেক্টর সম্পর্কে আমাদের একটা ধারণা চলে এসেছে। তো 2 নম্বর সেক্টরের দায়িত্ব আবার একটু জানি। 2 নম্বর সেক্টরের দায়িত্ব কে ছিলেন? প্রথমত ছিলেন মেজর খালেদ মোশাররফ, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এবং অক্টোবর থেকে ডিসেম্বর 16 ডিসেম্বর পর্যন্ত ক্যাপ্টেন ATM হায়দার ছিলেন। এখন আমরা 3 নম্বর সেক্টর সম্পর্কে জানব। তো 3 নম্বর সেক্টর অবস্থান বাংলাদেশের মানচিত্রের যে অবস্থান, এখানে তোমরা একটু অনুমান করো যে কি অঞ্চল হতে পারে। তো 3 নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন মেজর AKM শফিউল্লাহ, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এবং দ্বিতীয় পর্যায়ে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 16 ডিসেম্বর পর্যন্ত মেজর MN নুরুজ্জামান। তাহলে প্রথম ছিলেন শফিউল্লাহ, দ্বিতীয় ছিলেন নুরুজ্জামান। তাহলে 3 নম্বর সেক্টরের প্রথম দায়িত্ব এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বে কে ছিলেন? মেজর AKM শফিউল্লাহ, এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন মেজর MN নুরুজ্জামান। তো আমাদের যে অবস্থান, এই 3 নম্বর সেক্টরের যে অবস্থান সেই সম্পর্কে জানব। যে আখাউড়া ভৈরব রেল লাইন থেকে পূর্ব দিকে কিন্তু কুমিল্লা অঞ্চল, কুমিল্লা জেলা, সিলেট পূর্ব দিকে সিলেট, এবং ঢাকা জেলার অংশবিশেষ ও কিশোরগঞ্জ জেলা, এই অঞ্চলে কিশোরগঞ্জ জেলা অবস্থিত। 3 নম্বর এইটুকু এই জায়গায় কিশোরগঞ্জ, ঢাকা এবং আখাউড়া ভৈরব রেল লাইন পর্যন্ত, এবং কুমিল্লা জেলা, সিলেট ও ঢাকা জেলার অংশবিশেষ, ঢাকা জেলারও কিছু অংশ ও কিশোরগঞ্জ জেলা এইখানে রয়েছে 3 নম্বর সেক্টরে। তাহলে আমরা 3 নম্বর সেক্টর দায়িত্বে কে ছিলেন? এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মেজর KM শফিউল্লাহ, আর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন মেজর MN নুরুজ্জামান। তো আমরা এবং 3 নম্বর সেক্টরের যে অবস্থা সে সম্পর্কেও জেনেছি। এখন আমরা 4 নম্বর সেক্টর নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো বাংলাদেশের যে মানচিত্রে 4 নম্বর সেক্টরের যে অবস্থানটা সেটা আমি এখানে দেখিয়েছি, যে 4 নম্বর সেক্টর এই জায়গায়। তো 4 নম্বর সেক্টরের দায়িত্ব ছিলেন মে থেকে 16 ডিসেম্বর পর্যন্ত মেজর চিত্তরঞ্জন দাস। 4 নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন মেজর চিত্তরঞ্জন দাস, মে থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। আমরা যে অবস্থান যদি দেখি, যে সিলেট জেলার পূর্ব অঞ্চল, তারপরে খোয়াই থেকে শায়েস্তাগঞ্জ রেল লাইন ছাড়াও পূর্ব ও উত্তর দিকে ডাউকি সড়ক পর্যন্ত অঞ্চল, মানে এই সিলেট জেলার যে পূর্ব অঞ্চল এবং সিলেটের বৃহত্তম সিলেটের অংশটাই, বেশিরভাগ অংশটাই কিন্তু এই 4 নম্বর সেক্টরে রয়েছে। তারপরে খোয়াই থেকে শায়েস্তানগর পর্যন্ত, তার রেল লাইন ছাড়াও পূর্ব ও উত্তর দিকে ডাউকি সড়ক পর্যন্ত এই 4 নম্বর সেক্টর বিস্তৃত। 5 নম্বর সেক্টর, আমরা এই 5 নম্বর সেক্টরে এই অঞ্চলটুকু সিলেটের পশ্চিমাঞ্চল, দায়িত্বে ছিলেন আগস্ট থেকে 16 ডিসেম্বর পর্যন্ত মেজর মীর শৌকত আলী, আগস্ট থেকে 16 ডিসেম্বর পর্যন্ত 5 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন।
সিলেট জেলার পশ্চিমাঞ্চল, সিলেট জেলার যে পশ্চিমাঞ্চল এবং সিলেট থেকে ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং ময়মনসিংহ সড়ক পর্যন্ত কিন্তু বিস্তৃত। ময়মনসিংহের কিছু অংশ সড়ক যে আছে সেই পর্যন্ত এই 5 নম্বর সেক্টর অবস্থিত। 6 নম্বর সেক্টর, এই যে দেখো একবার উত্তরাঞ্চল 6 নম্বর সেক্টর রয়েছে। 6 নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন ইয়াং কমান্ডার MK বাশা, জুন থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। তো আমরা রংপুর জেলা, দিনাজপুর, ঠাকুরগাঁও মহকুমা, বর্তমান জেলা এই অঞ্চল নিয়েই কিন্তু এই 6 নম্বর সেক্টর অবস্থিত। তার মানে রংপুর, দিনাজপুর, হ্যাঁ, ঠাকুরগাঁও মহকুমা, বর্তমান জেলা, ঠাকুরগাঁও জেলা, এই জেলাগুলি নিয়েই 6 নম্বর সেক্টর অবস্থিত। এবং 6 নম্বর সেক্টরের দায়িত্ব কে ছিলেন? ইয়াং কমান্ডার MK বাশা। তারপর 7 নম্বর সেক্টর, দেখো এই যে 7 নম্বর, মেজর খন্দকার নাজমুল হক এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত দায়িত্বে ছিলেন সেক্টর কমান্ডার হিসাবে। দ্বিতীয় পর্যায়ে আগস্ট থেকে 16 ডিসেম্বর পর্যন্ত মেজর কাজী নুরুজ্জামান ছিলেন 7 নম্বর সেক্টরের দায়িত্বে। তো 7 নম্বর সেক্টর, এই যে দিনাজপুরে, এই অঞ্চলটুকু দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা এবং দিনাজপুর জেলা দক্ষিণাঞ্চল নিয়েই কিন্তু এই 7 নম্বর সেক্টর গঠিত হয়েছিল। এবং এই 7 নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন মেজর খন্দকার নাজমুল হক এপ্রিল থেকে আগস্ট, এবং মেজর কাজী নুরুজ্জামান এপ্রিলের কিছুদিন এবং 16 ডিসেম্বর পর্যন্ত। তারপর আমরা এখন দেখব 8 নম্বর সেক্টর। এই অঞ্চলটিকে 8 নম্বর সেক্টরে ভাগ করা হয়েছিল। সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু উসমান চৌধুরী এপ্রিল থেকে 15 আগস্ট পর্যন্ত। তারপর দ্বিতীয় পর্যায়ে 18 আগস্ট থেকে 16 ডিসেম্বর পর্যন্ত মেজর আব্দুল মঞ্জুর দায়িত্বে ছিলেন 18 আগস্ট থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। তাহলে এই যে 8 নম্বর সেক্টরের যে অবস্থান, কুষ্টিয়া, যশোহর, ফরিদপুর, খুলনা, ফরিদপুরের কিছু অংশ, তারপরে খুলনা জেলার দৌলতপুর, সাতক্ষীরা সড়ক পর্যন্ত কিন্তু এই 8 নম্বর সেক্টর অবস্থিত। তাহলে 8 নম্বর সেক্টরের দায়িত্বে কে ছিলেন? মেজর আবু উসমান চৌধুরী এপ্রিল থেকে 15 আগস্ট পর্যন্ত। মেজর আব্দুল মঞ্জুর ছিলেন 18 আগস্ট থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। অবস্থান আমরা জানলাম যে কুষ্টিয়া, যশোহর, ফরিদপুরের অংশ, অধিকাংশ ফরিদপুর জেলার বেশিরভাগ অংশ, তারপরে খুলনা জেলার দৌলতপুর, তারপর সাতক্ষীরা সড়ক পর্যন্ত এই 8 নম্বর সেক্টর অবস্থিত। এখন আমরা 9 নম্বর সেক্টর নিয়ে আলোচনা করব। এই 9 নম্বর সেক্টর দক্ষিণ পশ্চিমাঞ্চল নিয়ে গঠিত। তো দায়িত্বে ছিলেন মেজর AM শফিউল্লাহ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে মেজর MA জলিল এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত। দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলা দক্ষিণাঞ্চল, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা, ফরিদপুরের কিছু অংশ, তারপরে ওই খুলনা জেলা অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী পুরো জেলা নিয়েই কিন্তু এই 9 নম্বর সেক্টর গঠিত হয়েছিল। 10 নম্বর সেক্টর কোনো কমান্ডার ছিলেন না, প্রধান সেনাপতি তার নিয়ন্ত্রণে ছিল, এই বাহিনী রেখে দিয়েছিলেন। এই 10 নম্বর সেক্টর মূলত নৌবাহিনী, বিমান বাহিনী, হ্যাঁ, এবং সেনাবাহিনী তাদের তত্ত্বাবধানে ছিল এবং প্রধান সেনাপতি নিয়ন্ত্রণে এই 10 নম্বর সেক্টরটি ছিল, যার অধীনে এই 10 নম্বর সেক্টর ছিল নৌ কমান্ডো, সমুদ্র উপকূলীয় এবং অভ্যন্তরীণ নৌপথ। মানে এই যে নৌ অঞ্চল
সেই অঞ্চল নিয়েই কিন্তু এই 10 নম্বর সেক্টর গঠিত হয়েছিল। তারপর 11 নম্বর সেক্টর এই অঞ্চল মেজর জিয়াউর রহমান 10 জুন থেকে 12 আগস্ট। তারপর মেজর আবু তাহের আগস্ট থেকে 13 আগস্ট থেকে 14 নভেম্বর। 3 নম্বর পর্যায়ে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ খান 15 নভেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা, কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলা পুরোটুক নিয়েই কিন্তু এই 11 নম্বর সেক্টর ছিল। তো আমরা এই যে 11টি সেক্টর নিয়ে এতক্ষণ আলোচনা করেছি। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আরও যদি বই একটু ভালো করে পড়ো তাহলে তোমাদের এই সেক্টরের দায়িত্বে কারা ছিলেন, কোন কোন অঞ্চলে কোন কোন সেক্টরের অধীনে ছিল সে সম্পর্কে কিন্তু তোমাদের মোটামুটি একটা ধারণা চলে আসবে। এবং অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এইগুলি বানিয়ে লেখা কিংবা তোমার অনুমানের উপর লেখা সম্ভব হবে না। অবশ্যই তোমাকে একটু মুখস্থর মতো করে নিতে হবে। তারপরে মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে 2টি শাখা ছিল এই মুক্তিবাহিনীটি, একটি হলো নিয়মিত আর একটি অনিয়মিত। তো নিয়মিত বাহিনী সৈনিক, উচ্চপদস্থ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা, নৌবাহিনী, বিমান, পুলিশ ও মুক্তি ফৌজ গড়ে তোলে। তার মানে এই যে সরকারি পর্যায়ে 2টি এই যুদ্ধকে মুক্তিবাহিনীটাকে 2 ভাগে ভাগ করা হয়েছিল, একটি সরকারি বাহিনী আর একটি বেসরকারি বাহিনী। সরকারি বাহিনী অবশ্যই সামরিক পর্যায়ে যে যারা ছিলেন তাদেরকে নিয়ে গঠিত হয়েছিল মুক্তি ফৌজ, আবার নাম দেওয়া হয়েছিল মুক্তি ফৌজ। এই মুক্তি ফৌজ গড়ে তোলা হয়েছিল কাদেরকে নিয়ে? এই যে সৈনিক, উচ্চপদস্থ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা, নৌবাহিনী, বিমান, পুলিশ বাহিনীর সদস্যদেরকে নিয়ে। এদেরকে এই নিয়মিত বাহিনীকে আবার মুক্তি ফৌজ বলে আমরা জানি, এবং মুক্তি ফৌজ তারা গড়ে তুলেছিল এই নিয়মিত বাহিনীটি। আর অনিয়মিত বাহিনী ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক সকল পর্যায়ে মুক্তিযোদ্ধা নিয়ে গঠিত হয়েছিল। মানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ছাত্র, যুবক, মানে সরকারি চাকরিতে যারা নেই, বেসরকারি, এই কারণে এটাকে অনিয়মিত বাহিনী বলা হয়। এই অনিয়মিত বাহিনী সকল পর্যায়ের নাগরিক এই অনিয়মিত বাহিনীর মধ্যে ছিল, এবং এদেরকে বলা হয় গণবাহিনী। যেহেতু জনগণকে নিয়ে এই বাহিনী গড়ে উঠেছিল তাই এদেরকে বলা হয় গণবাহিনী। তাহলে আমরা 2টি পর্যায়ে দেখলাম, নিয়মিত বাহিনী এবং অনিয়মিত বাহিনী। এখন আঞ্চলিক এই নিয়মিত অনিয়মিত বাহিনীর পরেও আঞ্চলিক বাহিনী গড়ে উঠেছিল। যেমন সেক্টর এলাকা বাইরে আঞ্চলিক পর্যায়ে যেসব বাহিনী গড়ে ওঠে তাদের মধ্যে টাঙ্গাইল কাদেরী বাহিনী, গোপালগঞ্জে হেমায়ত বাহিনী, বালুকা ময়মনসিংহে আফসার বাহিনী, সিরাজগঞ্জে লতিফ মির্জা বাহিনী, এই বাহিনীগুলো কিন্তু গড়ে উঠেছিল আমাদের এই মুক্তিযুদ্ধের সময়। বিভিন্ন বাহিনী, নিয়মিত, অনিয়মিত, মুক্তি ফোর্স, গণবাহিনী, তারপরে এখন এই যে অঞ্চল ভিত্তিক এই বাহিনীগুলি কিন্তু গড়ে উঠেছিল, এবং তারা অঞ্চলে ব্যাপক যুদ্ধ, গেরিলা যুদ্ধের মাধ্যমে কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। আরও ছিল ঢাকার গেরিলা দল, যাদের কাজ ছিল ঢাকা গেরিলা দল। ঢাকা শহরে কিন্তু গেরিলা দল হিসাবে আরেকটি বাহিনী গড়ে উঠেছিল, যাদের কাজ ছিল বড় বড় স্থাপনা কি করে গ্রেনেড বোমা ছুঁড়ে মেরে তাৎক্ষণিক সরে যাওয়া। গোপন একটি জায়গা থেকে, আড়াল থেকে গ্রেনেড ছুঁড়ে মেরে দিয়েই আক্রমণ চালিয়েই তারা কিন্তু সরে পড়েছে। এইভাবে কিন্তু তারা এই হামলাগুলি চালিয়েছিল। নৌপথে অপারেশন জ্যাকপট নামে গেরিলা বাহিনী বিভিন্ন নৌযানে, যুদ্ধজাহাজে আক্রমণ করে। যাই হোক, এতক্ষণ আমরা এই যে সেক্টর কমান্ডার, সেক্টর 11টি সেক্টরে, মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরে আমরা দেখলাম যে ভাগ করা হয়েছিল বাংলাদেশটাকে, এবং এই 11টি সেক্টরে বিভিন্ন কমান্ডারের দায়িত্বে ছিল এবং তাদের নেতৃত্বে বিভিন্ন অঞ্চলে যুদ্ধ পরিচালিত হয়েছিল, এবং আঞ্চলিকভাবে বিভিন্ন বাহিনী গড়ে উঠেছিল। এইভাবে সকল মানুষের
প্রচেষ্টায় আমরা কিন্তু দীর্ঘ 9 মাস যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি এবং সেই 16ই ডিসেম্বর আমাদের এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। পাকিস্তান হানাদার বাহিনী এই মুক্তিযুদ্ধে পরাজিত হয় এবং যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। তো এই যে যৌথ বাহিনীর কথা বললাম যে আত্মসমর্পণ করেছিল 16 ডিসেম্বর, বাংলাদেশের যে মুক্তি বাহিনী এবং ভারতের মিত্র বাহিনী এই দুয়ের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল। বাংলাদেশের যে মুক্তি বাহিনীর বিভিন্নভাবে যে পর্যায়গুলি ছিল সকলকে নিয়ে এবং ভারতের মিত্র বাহিনী এই দুটি বাহিনী সমন্বয়ে যৌথ বাহিনী গড়ে উঠেছিল এবং সেই যৌথ বাহিনীর সাঁড়াশি আক্রমণে পাকিস্তান হানাদার বাহিনী পরাজয় বরণ করতে বাধ্য হয় এবং 16ই ডিসেম্বর তারা পরাজয় বরণ করে এবং বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয়। তো আমরা কিছু এখন মূল্যায়ন করব, অবশ্যই তোমরা এই উত্তরগুলি পারবে। রংপুর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল? 5 নং, 6 নং, 7 নং, 8 নং? 6 নং। নিম্নের কোন জেলা 9 নং সেক্টরের অধীনে ছিল? দিনাজপুর, সিলেট, নোয়াখালী, পটুয়াখালী? পটুয়াখালী 9 নম্বর সেক্টরে ছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো চিহ্নিত করো। অলরেডি আমি একটি মানচিত্র অঙ্কন করে সেক্টরগুলি দেখিয়েছি। তো ওই রকম তোমরা একটি মানচিত্র অঙ্কন করে মুক্তিযুদ্ধের যে সেক্টরগুলি ছিল, 11টি সেক্টর ছিল, সেই সেক্টরগুলি চিহ্নিত করে একটি মানচিত্র তোমরা অঙ্কন করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এতক্ষণ তোমরা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ, দেখেছ এবং নিশ্চয়ই তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ বলে আমি বিশ্বাস করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে অবশ্যই বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। বই খুব মনোযোগ সহকারে এই চ্যাপ্টারটা, এই পাঠটা তোমরা মনোযোগ সহকারে তোমাদের পাঠ্য বই থেকে মনোযোগ সহকারে পড়বে এবং আমার এই ভিডিওটি তোমরা নান্দিয়া হাসান আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন পেজে পাবে, ইউটিউবেও পাবে। নান্দিয়া হাসান আদর্শ দাখিল মাদ্রাসা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলেও তোমরা এই ভিডিওটি পাবে। তোমরা এই ভিডিওটি প্রয়োজন মনে করলে বারবার দেখতে পারো এবং দেখলে অবশ্যই আমার মনে হয় তোমাদের যে সমস্যাগুলি থাকবে সেই সমস্যাগুলি সমাধান হবে। যাই হোক, তোমাদের সকলকেই আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আমার এই ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ।